হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর টিচিং এজেন্সি। তো আজকে ক্লাসে তোমাদের লেকচার 42-তে আমি যান্ত্রিক শক্তির বিষয়ে আলোচনা করব। তার সাথে তোমাদের ওই যেটা আছে অভিকর্ষে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে যান্ত্রিক শক্তির ধ্রুবক থাকে সেই কেসটা নিয়ে আলোচনা হবে। তো দেখো, যান্ত্রিক শক্তি ব্যাপারটা কি। যান্ত্রিক শক্তিকে সাধারণত আমরা আগে করেছিলাম, আগের লেকচারে স্থিতিশক্তি আর গতিশক্তি হিসেবে করেছিলাম। তো স্থিতিশক্তি আর গতিশক্তির যেটা সমষ্টি সেটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। তো দেখো, যান্ত্রিক শক্তি এই যান্ত্রিক শক্তির ব্যাপারটা কি। দেখো, কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলা হয়। তার মানে এখানে কি হবে, যান্ত্রিক শক্তি সমান স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এবার কি দেখো, স্থিতিশক্তি প্লাস যে গতিশক্তিটা আমি করলাম, এটা ক্যালকুলেশন স্থিতিশক্তি তোমরা আগে বার করেছো যে একটা যদি নির্দিষ্ট হাইটে থাকে একটা এমরা বস্তু, তখন সেক্ষেত্রে কি হয়, mgh প্লাস হাফ m স্কোয়ার, এটা তোমাদের হয়। তাই এটাকে দেখো, এটা অবাধে একটা পতনশীল বস্তুর ক্ষেত্রে কীরকম হবে সেটা দেখাচ্ছি। দেখো, এখানে পয়েন্ট করবে যে অবাধে পতনশীল বস্তুর জন্য যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো, ফার্স্ট টাইম একটা ছবি এঁকে নিচ্ছি তোমাদের। ধরো এটা আরে বস্তু, ঠিক আছে, এটা আর একটা বস্তু। ধরো ওই বস্তুটা এখানে ফার্স্ট একটা হাইটে ছিল। ধরো, আচ্ছা, গোলগুলো আমি ধরো সেন্টার দিয়ে করে নিচ্ছি। সার্কেলে তিনটে অবস্থা আছে। দেখো, প্রথমে ধরো বস্তুটা আমি বললাম এ অবস্থান আছে, তারপর বস্তুটা ধরো বি অবস্থান আছে, তারপর সি অবস্থান আছে। সিটা কি, এখানে ধরো সিটা হচ্ছে দেখো ভূমি, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, ভূমিতে আছে। এবার এইখান থেকে যে আমার টোটাল হাইটটা, যে বস্তুটা আমার একটা উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছে, ধরো এই হাইটটা থেকে, এই হাইট থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হাইট থেকে যদি কোনো বস্তুকে ফেলে দেওয়া হয়, তাহলে তখন সেক্ষেত্রে ধরো এই হাইটটা আমি ধরে নিলাম এইচ হাইট। ঠিক আছে, এইচ হচ্ছে হাইটটা। এবার এই দিকে ডিস্টেন্সটা ধরো, মানে এ থেকে বি পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা
সেটা ধরো এটা এক্স ডিস্টেন্স, এক্স। তাহলে আমার এইখান থেকে এতটুকু কত, এইচ মাইনাস এক্স, যেহেতু পুরোটা এইচ, পুরোটা হচ্ছে এইচ, তাহলে এইটুকুটা যদি এক্স হয় তাহলে এইটুকুটা কত, বিসির মধ্যে ডিস্টেন্সটা কত হবে, তাহলে এটা হবে এইচ মাইনাস এক্স। এবার দেখো ফার্স্ট কেসে আমি কি লিখছি, 1 নম্বরে একটা দেখো আমি ধরলাম যে বস্তুটা এই অবস্থা থেকে, মনে করি ধরো একটি এম ভরের বস্তু, মনে করে একটি এম ভরের বস্তু ধরো এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এ বিন্দুতে যদি স্থির অবস্থায় থাকে, মনে করি একটা এম ভরের বস্তু এই বিন্দুতে স্থির অবস্থায় আছে, এবার স্থির অবস্থায় থাকলে কী হবে, বস্তুটির মধ্যে বস্তুটা অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ থেকে কত হাইটে আছে দেখতে হবে, ভূপৃষ্ঠ থেকে দেখো এইচ হাইটে আছে, তাহলে স্থিতিশক্তি মানে বস্তুটি আবার স্থিতিশক্তি এম জি হচ্ছে ওর ওয়েটটা ইন্টু তার সাথে হচ্ছে এইচ, তার মানে কি হচ্ছে এম জি এইচ। ঠিক আছে, আর গতিশক্তি ধরো বস্তুটা স্থির অবস্থায় আছে, এখানে কথাটা মানে কি দেখো স্থির অবস্থায় আছে, স্থির কথাটা মানে কি বস্তুর কোনো বেগ নাই, তাহলে গতিশক্তি আমার কি হয়, গতিশক্তির ফর্মুলা আগে করেছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে কি হবে হাফ এম, এখানে ভি এর জায়গায় কি 0, 0 স্কোয়ার, তার মানে হচ্ছে পুরো পার্টটা হচ্ছে 0, মানে এখানে কন্ডিশনটা হচ্ছে কি যে ভি সমান 0 কন্ডিশন। তাহলে মোট যদি বলো মানে যান্ত্রিক শক্তি সমান কি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, ঠিক হবে। তাহলে এম জি এইচ প্লাস 0, তার মানে হচ্ছে এম জি এইচ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এম জি এইচ কিন্তু বেরিয়ে গেল, মানে মোট শক্তিটা দেখো এম জি এইচ। ঠিক আছে, এবার ধরো সেকেন্ড কেসে যদি বস্তুটা আমি বললাম যদি বি বিন্দুতে নেমে আসে, মনে করি বস্তুটি এ থেকে এক্স দূরত্বে বি বিন্দুতে পৌঁছালো, তাহলে তখন সেক্ষেত্রে হবে তখন স্থিতিশক্তি সমান কী হবে, দেখো স্থিতিশক্তি সমান হচ্ছে কি বস্তুটা প্রথমে দেখবে যে ভূমি থেকে কতটা হাইট আছে, তাহলে দেখো ভূমি থেকে আছে এইচ মাইনাস এক্স ডিস্টেন্সে, তাহলে দেখবে এম জি এইচ মাইনাস এক্স, তার মানে হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স। আর গতিশক্তি তাহলে গতিশক্তি কীরকম হবে, দেখো গতিশক্তির ক্ষেত্রে হবে যদি মনে করো বস্তুটা একটা ওপর দিক থেকে কত হাইট অব্দি এলো, দেখো ওপর এ বিন্দু থেকে বি বিন্দুতে, তার মানে কি এক্স
দূরত্ব এসছে, তাহলে এক্স দূরত্ব যদি আসছে তাহলে তখন সেক্ষেত্রে কী হবে দেখো, বস্তুটা ধরো আমি ধরলাম ফার্স্টে গতিবেগ কত ছিল, কিছু ছিল না, মানে অন্তিম বেগ 0, তাহলে সেক্ষেত্রে আমি দেখো সাইডে তোমাদেরকে করিয়ে দেখে দিচ্ছি, মানে বস্তুটার ক্ষেত্রে প্রাথমিক বেগ কত 0, তাহলে অ্যাকচুয়ালি আমি ফর্মুলা ফেলে আছে ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এখানে ভি ইউটা কী হচ্ছে, প্রাথমিক বেগটা আমার হচ্ছে 0, মানে যেহেতু এ বিন্দু থেকে আসছে প্রাথমিক বেগটা 0, তাহলে ভি স্কোয়ার সমান কী হবে প্লাস নিচের দিকে যখন নামছে তাহলে 2g, দেখো ওপর থেকে কতটা ডিস্টেন্স এসছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, মানে এ থেকে বি বিন্দুতে যে ডিস্টেন্স সেটা কিন্তু ক্যালকুলেট করে নেবে, নিচে থেকে কিন্তু নয়, ওপর থেকে নিচের দিকে যখন নামবে তখনই কিন্তু গতিশক্তি হিসাবে হবে, মানে ওপর থেকে দেখো এক্স দূরত্বে নিচের দিকে নেমেছে, তাহলে এখানে এই জিনিসটা হবে, তাহলে গতিশক্তি এখানে কী হবে হাফ এম ভি স্কোয়ার, তাহলে কি ভি স্কোয়ারের জায়গায় এখানে বসাতে পারি হাফ এম 2gx, তাহলে এখান থেকে কী পেলাম, এখানে কন্ডিশনটা দেখো, তাহলে ভি স্কোয়ার সমান কী হবে 2gx, তাহলে এখান থেকে হাফ, তাহলে হাফ হাফ কেটে গেল আমার এখানে, তাহলে এটা হলো mgh, তাহলে গতিশক্তি হলো mgh। আচ্ছা এখানে দেখো সরি, এখানে হচ্ছে 2gx, ঠিক আছে, এটা এক্স হয়ে যাবে, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার মানে হাফ এম ইন্টু 2g ইন্টু এক্স, তার মানে কি mgx। তাহলে দেখো এখানে মোট যান্ত্রিক শক্তি mgh মাইনাস mgx সমান কি mgh, তার মানে কি আমার এখানে দেখো আবার mgh এলো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে যখন একটা এ বিন্দু হিসাব করলাম তখন কিন্তু mg, সেকেন্ড বিন্দু যখন ক্যালকুলেট করলাম তখনও কিন্তু অ্যাকচুয়ালি আসছে দেখো mgh। এবার ধরো আমি থার্ড পয়েন্টটা মানে সি বিন্দুতে আমি যদি করি তাহলে লিখবে দেখো সি বিন্দুতে লিখবে তোমরা, তাহলে বস্তুটি ওই এম ভরের বস্তুটি সি বিন্দুতে পৌঁছালে, দেখো স্থিতিশক্তি মানে কি, দেখো বস্তুটা একবারে ভূমিতে পৌঁছে গেছে, তার মানে কি এই হাইট কত আছে 0, একবারে 0 হাইটে আছে, মানে ভূমি থেকে কি, ভূমি থেকে কত হাইট দেখো, ভূমি থেকে কিন্তু একবারে কিন্তু কাছাকাছি, তার মানে কি একবারে 0 হাইটে আছে, মানে এই সমান 0, অতএব স্থিতিশক্তি সমান কি হবে এম জি ইন্টু এইচ, তার মানে কি এম এখানে কি এইচ সমান কি হয়ে যাবে 0, তার মানে কি এখানটা হয়ে যাচ্ছে এম জি ইন্টু 0, তার মানে এখানটা হয়ে যাচ্ছে 0, তাহলে স্থিতিশক্তি বারটা 0 হয়ে যাচ্ছে। আর গতিশক্তি দেখো আগের মতনই, তাহলে গতিশক্তি সমান কী হবে, সাইডে দেখো দেখাচ্ছে আবার যে ভি স্কোয়ার সমান কী হলো ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে যখন নিচের দিকে নামছে অন্তিম মানে প্রাথমিক বেগটা কিন্তু 0 হয়েছিল, তাহলে ভি স্কোয়ার সমান কি 2g, এবার এইখানে দেখো টোটাল কত, মানে ভূমিতে যখন একবারে সি বিন্দু মানে কি একবারে ভূমির কাছাকাছি আছে, মানে ভূমিতে নেমে গেছে, তখন সেক্ষেত্রে কী হবে যে হাইটটা কত যায় এই সাইড অবধি কিন্তু অতিক্রম করেছে, তাহলে কি এসে জায়গায় কী হয়ে যাবে এইচ হয়ে যাবে, তাহলে এখানে কী হলো আমার ভি স্কোয়ার সমান কী হচ্ছে 2gh, তাহলে এখানে গতিশক্তি কী হবে হাফ এম ভি স্কোয়ার, তার মানে কি হচ্ছে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় হবে 2gh, তার মানে অ্যাকচুয়ালি গেল mgh, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি বলি যে মোট মানে যান্ত্রিক শক্তি যদি বলি, যান্ত্রিক শক্তি
সমান দেখো 0 প্লাস mgh, তার মানে কি হচ্ছে mgh। তাহলে এই ক্ষেত্রেও দেখো কিন্তু mgh এলো, তার মানে প্রত্যেক ক্ষেত্রে দেখো যেহেতু মানে ওই mgh-টা প্রত্যেক বিন্দুতে চলে এলো, তার মানে কি যান্ত্রিক শক্তি সর্বদা কিন্তু ধ্রুবক হবে। এবার দেখো একটা করো তোমরা, মানে যদি আমি শক্তির উচ্চতার মধ্যে যদি একটা গ্রাফ করি, ঠিক আছে, শক্তি আর উচ্চতা, ধরো এই সাইডে যদি শক্তি নিই, এই সাইডে যদি আমি উচ্চতা নিই, ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস এখানে তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবে, তাহলে যেটা গ্রাফটা হবে তোমরা দুটো গ্রাফ কিন্তু এখানে দেখতে পাবে। একটা ধরো আমি এই দিকে শক্তি নিচ্ছি, যেহেতু এই দিকে উচ্চতা নিই তাহলে সুবিধা হবে তোমাদের, কারণ এটা এক্সের দিকে যে রাশিটা রাখতে হয় সেদিকে হচ্ছে কি একটা স্বাধীন রাশিকে কিন্তু এক্সের দিকে রাখতে হয়, একটা পরাধীন রাশিকে কিন্তু ওয়াই অক্ষ ব্যবহার করে। তাহলে আমি উচ্চতাটা ফার্স্টে নিয়ে নিচ্ছি এই সাইডে, আর এদিকে ধরো শক্তিটাকে নিয়ে নিচ্ছি পরাধীন রাশি, মানে তুলনায় যেটা পরাধীন রাশি থাকছে সেটা কিন্তু আমি ওই সাইডে নিলাম। তাহলে এবার দেখো যদি হলো স্থিতিশক্তি কীরকম গ্রাফ হবে, গতিশক্তি গ্রাফটা কীরকম হবে। তাহলে দেখো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যখন উচ্চতার ম্যাক্সিমাম হাইটে ছিল তখন কি দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, তখন কিন্তু স্থিতিশক্তিটা বস্তুটার ক্ষেত্রে যখন একটা নির্দিষ্ট হাইটে ছিল বস্তুটার ক্ষেত্রে, তখন কিন্তু স্থিতিশক্তি দেখো ছিল, মানে যখন আমি বলতে চাইছি একটা নির্দিষ্ট হাইটে যখন বস্তুটা ছিল তখন কিন্তু স্থিতিশক্তি ছিল, যখন ভূমির কাছে চলে এসে তখন কিন্তু স্থিতিশক্তি ছিল না। তার মানে কি স্থিতিশক্তিটার গ্রাফটা কীরকম হবে, যে যত বাড়তে থাকবে উচ্চতাটা তত কিন্তু এর ক্ষেত্রে স্থিতিশক্তিটা বাড়তে থাকবে। ঠিক আছে, এটা কার জন্য গ্রাফ হলো, এটা ধরো স্থিতিশক্তির জন্য। ঠিক আছে, এবার দেখো গতিশক্তিটা দেখো, যখন ম্যাক্সিমাম হাইটে ছিল তখন কিন্তু গতিশক্তিটা কিন্তু 0 ছিল। ঠিক আছে, মানে উচ্চতাটা যখন এইচে ছিল, এইচ হাইটে যখন ছিল বস্তুটা তখন কিন্তু গতিশক্তিটা কিন্তু 0, আর যখন নিচে আছে তখন কিন্তু গতিশক্তিটা mgh একটা মান ছিল। তার মানে যখন ম্যাক্সিমাম হাইটে উঠে যাচ্ছে তখন কিন্তু গতিশক্তি থাকছে না, তখন আমি ধরলাম এইখানটাতে 0 হয়ে গেছে। তাহলে এখানে গ্রাফটা কী হবে, এক্ষেত্রে গ্রাফটা হয়ে যাবে যখন হাইটটা 0 তখন কিন্তু এর মধ্যে গতিশক্তি থাকছে একটা নির্দিষ্ট পরিমাণ। এটা ঠিক আছে, এটা কি গতিশক্তির জন্য। তার মানে আমি যদি দুটোকে একসাথে যোগ করি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তখন ওর গ্রাফটা কী হবে দেখো, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি গ্রাফ হবে এটা। ঠিক আছে, এটা কি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। ঠিক আছে, এই গ্রাফটা হবে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি গ্রাফ। এবারে তোমরা এখানে আরেকটা জিনিস করবে যে সংরক্ষী বল আর অসংরক্ষী বলের ব্যাপারটা কি, এটা তোমাদের এই লেকচারে আমি ঢুকিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মানে কি এখানে আমি অ্যাড করে দিচ্ছি তোমাদের, দেখো তাহলে এখানে পয়েন্ট করবে তোমরা সংরক্ষী বল। এটা শুধুমাত্র বলগুলো কি সেগুলো একটু জানবে, আর বলের প্রকৃতিটা মানে এখানে একটু ওই বিষয়ে জানবে বলের প্রকৃতিটা কি কীরকম। ঠিক আছে, এটা লিখবে যে সংস্থায়
কোনো বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক হয়, সেই সংস্থাকে সংরক্ষী সংস্থা বলা হয়। এবং আচ্ছা, এর সাথে একটা জিনিস তোমরা অ্যাড করতে পারো যে এই সংস্থায় কিন্তু পথের প্রকৃতির ওপর, মানে বস্তুটা যেটা কৃতকার্য হচ্ছে, মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য কিন্তু ওই কৃতকার্যটা বস্তুর পথের ওপর কিন্তু নির্ভর করে না, ঠিক আছে। এবং এই সংস্থায়, আচ্ছা এর সাথে একটা জিনিস, এবং বস্তু স্থানান্তরের জন্য কৃতকার্য পথের ওপর, আমি ব্যাপারটা বলছি তোমাদের, নির্ভর করে না, ঠিক আছে। পথের উপর নির্ভর, এই সংস্থাকে, যে সংস্থা করে না সেই সংস্থাকে সংরক্ষী সংস্থা বলা হয়। আর এই সংস্থায় অন্তর্ভুক্ত বলকে সংরক্ষী বল বলা হয়। দেখো এখানে কি, তার মানে সংরক্ষী বলটার ক্ষেত্রে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। এক নাম্বার কি, যে এই বলটা কিন্তু মোট কথা, এই যে আমাদের এই বলটার জন্য যে কার্যটা করা হচ্ছে, মানে বলের বিরুদ্ধে যে কার্য, এই বলে মানে সংরক্ষী বলের জন্য কিন্তু কার্যটা পুনরুদ্ধার করা সম্ভব হয়, ঠিক আছে। এই বলের জন্য, ঠিক আছে, কার্যের পুনরুদ্ধার সম্ভব। দ্বিতীয়, এই বলের প্রভাবে, মানে মোট যেটা কার্য, মোট কার্য শূন্য হয়, ঠিক আছে। মানে এখানে বলতে পারো যেগুলো হচ্ছে তোমাদের উদাহরণে, যেমন উদাহরণ দিতে পারো যেগুলো, যেমন ধরো আমি ছবিটাকে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ধরো এ পয়েন্ট থেকে একটা বস্তু যাচ্ছে এরকম করে, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল। এখানে বস্তুটা ধরো কীভাবে গেল, বস্তুটা ধরো এই পথেও যেতে পারে এরকমভাবে। বস্তুটা ধরো আমি বললাম যে এটা পথ 1, এটা পথ 1 দিলাম, এটা পথ 2, ঠিক আছে। ধরো এরকমভাবেও যেতে পারে, পথ 3। এখানে পথটার কিন্তু এই 1 নম্বর পথে গেল না, 2 নম্বর পথে গেল না, 3 নম্বর পথে গেল,
এটা কিন্তু পথের প্রকৃতির ওপরটা যেন পথটার ওপর কিন্তু নির্ভর করছে না, এটা তোমাদের যেটা নির্ভর করবে শুধুমাত্র ফার্স্ট পয়েন্টটা কোথা থেকে শুরু করেছিল আর কোথায় পৌঁছাইছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে এই বলটা। এই জন্য কি এই যত তড়িৎ বল আছে, স্থিতিস্থাপক বল, এই বলগুলো কিন্তু লিখবে, এগুলো কিন্তু তড়িৎ বল, স্থিতিস্থাপক বল, চুম্বক বল, এগুলো সবই সংরক্ষী বল। ঠিক আছে, কারণ এই বলগুলো পথটাও নির্ভর করে, যেমন করে হোক ক্যালকুলেশনটা তোমাদের হবে, বাট এটা পথটাও নির্ভর করে। কিন্তু কিছু বলে যেমন ঘর্ষণ বলে তোমাদের কিন্তু পথটার উপর নির্ভর করে, যে পথটা বোঝাচ্ছে কিন্তু সব পথে কিন্তু মানে ঘর্ষণটা কিন্তু সমান হবে না, কারণ ওটা কিন্তু পথের উপর নির্ভর করছে, তার মানে কি ওটা হচ্ছে অসংরক্ষী বল। ঠিক আছে, তাহলে অসংরক্ষীটা আমি এর সাথে লিখেছি, সব অপোজিট হবে। তাহলে অসংরক্ষী বলটা কি লিখবে, মানে এবার একটা জিনিস হতে পারে তোমাদের যে তোমরা মহাকর্ষীয় বলটা বলো, এটা কিন্তু মহাকর্ষীয় বলটাও কিন্তু অ্যাকচুয়ালি এখানে লিখবে মহাকর্ষীয় বল। আর অসংরক্ষী বল কি না, যে সংস্থায় দেখবে, যে সংস্থায় বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক হয় না এবং বস্তু স্থানান্তরের জন্য কৃতকার্য পথের ওপর নির্ভর করে। সেই সংস্থাকে বলা হয় অসংরক্ষী সংস্থা। আর এই সংস্থায় অন্তর্ভুক্ত বলকে বলা হয় অসংরক্ষী বল। উদাহরণ লিখবি, ঘর্ষণ বল। তো তোমার হচ্ছে যে ঘর্ষণ বলটা বলতে পারো, তারপর বায়ু বাধাজনিত বল বলতে পারো। বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারো যে তোমরা এই বলটা কি হচ্ছে পথের প্রকৃতির ওপর নির্ভর করে, তারপর যান্ত্রিক শক্তি কী হয়, ধ্রুবক হয় না এক্ষেত্রে। আর লিখবে যে বলটা কিন্তু পুনরুদ্ধার করা সম্ভব হয় না। সম্ভব হয় না। আর দ্বিতীয় ব্যাপার লিখবে যে এই বলের প্রভাবে মোট কার্য, মানে একটা চক্র, একটা পূর্ণচক্র মোট কার্য
শূন্য হয় না। ঠিক আছে, এরপর তোমাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে কি যখন উলম্ব বৃত্তপথে বস্তুর যে গতি, এই কন্ডিশনটা তোমাদের একটু আসে। তো এটা একটু দেখে দিই তোমাদের, যে উলম্ব বৃত্তপথে তোমাদের যেরকম হচ্ছে, তারপর তোমাদের একটা নতুন টপিক আমি নিয়ে আসবো। এটা দেখো, পয়েন্ট করবে উলম্ব বৃত্তপথে বস্তুর গতি এটা দেখো তোমাদের কীরকম হবে। তো আমি একটা সার্কেল করছি এখানে, ঠিক আছে। এবার সার্কেলে ধরো সেন্টার ধরো একটা, মানে কি আমি ধরো একটা সুতোয় যদি একটা ঢিল বেঁধে ঘোরাই, তখন সেক্ষেত্রে কীরকম কন্ডিশনটা হবে সেটারই একটা এখানে নমুনা করছি। তাহলে ধরো আমি এখানে পয়েন্টের নাম দিচ্ছি এটা বি বিন্দু। তাহলে বি বিন্দুতে কী হচ্ছে, ডিরেকশানটা ধরো এইদিকে হচ্ছে, এটা ধরো সেন্টার। এবার সেন্টারের থেকে ধরো নিচের দিকে একটা পয়েন্ট দিচ্ছি, এখানে ধরো একটা বল কাজ করবে, এটা কি বাইরের দিকে কাজ করবে, ঠিক আছে। এই বিন্দুতে ধরো এইদিকে হচ্ছে, এটা ঘুরছে কোন দিকে, এইদিকে ধরো রাউন্ড ফিগারে ঘুরছে। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি আর এখানে ধরো যে বলটা কাজ করছে, ধরো সেন্টার কি সেন্টার ওয়ের দিকে, তাহলে এইখানে ধরো আমার একটা বল কাজ করছে ধরো T1। T1 যদি নিচে দিকে কাজ করে, তাহলে mgটাও কিন্তু এখানে কিন্তু বস্তুটার জন্য কিন্তু নিচে দিকে কাজ করবে। আর এখানে ধরো T2টা কিন্তু ওপরের দিকে কাজ করবে তোমাদের। আর যেটা এর জন্য যে mg, সেটা কিন্তু এখানে নিচে দিকে কাজ করবে। এখানে ধরো এই বিন্দুতে ঘোরার জন্য যে বেগটা পেলো v, আর এখানে ধরো এই বেগটার জন্য আমি করলাম u, ঠিক আছে। তো এরপর দেখো আমি যদি বলি বি বিন্দুতে, লিখবে বি বিন্দুতে বস্তুর টান T1 ও বস্তুর বেগ v। এখানে কি নেওয়া হয়েছে, m ভরের বস্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে একটা কথা লেখানো হয়েছে m ভরের বস্তু, ঠিক আছে। তাহলে এরপরে দেখো m ভরের বস্তুটার ক্ষেত্রে যদি বলো, তাহলে ইকুয়েশনটা কী হবে, ফার্স্ট ইকুয়েশনটা দেখো T1 একই দিকে কাজ করছে প্লাস তার সাথে mg কাজ করছে। এটা কি হচ্ছে দেখো, এই যে নিচের দিকে এটা কি হচ্ছে, সেন্টারের দিকে কাজ করছে, আর সেন্টারের বাইরের দিকে ধরো আমি বলছি এইখানে কিন্তু এই যে সেন্টারে যদি আমি যদি বলি টানটা যেটা নিচের দিকে কাজ করছে, টানটাকে ব্যালেন্স করার জন্য অপরের দিকে কিন্তু একটা তুমি বলতে পারো এখানে অ্যাকচুয়ালি অভিকেন্দ্র বলটারই বিপরীত দিকে একটা মানে বলটা যে অপকেন্দ্রের মতো এটা কিন্তু কাজ করছে, ওকে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। তাহলে এটা কিন্তু এখানে হয়ে যাবে কি, যে এম ভি স্কোয়ার বাই আর, মানে বি বিন্দুর জন্য এম ভি স্কোয়ার বাই আর। এবার যদি টান শূন্য হয়, মানে T1টা যদি শূন্য হয়, তখন সেক্ষেত্রে কী হবে, এম জি সমান এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি সমান কী হলো, ভি স্কোয়ার সমান কি আর জি, ঠিক আছে। এই যে ভি সমান রুট ওভার আর জি, ঠিক আছে। এইটা হচ্ছে কি, এই বেগটা তোমাদের একটা নাম আছে, এই বেগটা বলা হয় সন্ধি বেগ, ঠিক আছে। এইটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি সন্ধি বেগ। সন্ধি বেগ মানে কি, যে একটা বস্তু যখন আমি একটা বালতি করে ভরে যখন বস্তুটা যখন ঘোরাবো, তখন সেক্ষেত্রে কিন্তু জলটা পড়বে না। ধরো এরকম এটা বালতি ধরো এরকম নিয়ে একটা সারফেসে
ঘোরানোর চেষ্টা করছে, তো দেখবে তোমরা নিজেরা দেখবে বালতিটা নিয়ে যদি আমি এদিকে ঘোরাই, তার মানে যদি এই সন্ধি বেগটার থেকে যদি বেশি বেগ হয় তাহলে কিন্তু বালতির মধ্যে যে জলটা থাকছে না, এটা যদি ঘোরাও তোমরা, ঠিক আছে, একটা সার্কেলে, তাহলে কিন্তু এই ভেতরে যে জলটা থাকছে এই জলটা কিন্তু পড়বে না। আর যদি এই সন্ধি বেগটার থেকে যদি কম বেগ হয়ে যায় তখন কিন্তু এই যে জলটা আছে এটা কিন্তু নিচের দিকে কিন্তু পড়ে যাবে তোমাদের, ঠিক আছে। ওই যে বেগটা দিয়ে ঘোরালে তোমার মানে ন্যূনতম ওই যে বেগটা কিন্তু প্রয়োজন, ওই ন্যূনতম যে বেগটা প্রয়োজন হচ্ছে সেই বেগটাকেই বলা হচ্ছে কিন্তু সন্ধি বেগ, ঠিক আছে, বা ক্রিটিক্যাল ভেলোসিটি। ওই বেগটার জন্য কিন্তু ওই যে পাত্রে থাকা যে জলটা আছে ওই জলটা কিন্তু এক্ষেত্রে পড়বে না তখন। এরপর ধরো প্রথম ইকুয়েশনটা যদি আরেকটা ইকুয়েশন তোমাদের করা যায় তখন নিচেরটার জন্য কি ইকুয়েশনটা হবে দেখো, যে T2 সমান সেকেন্ড ইকুয়েশনটা T2 সমান কি হয়ে যাবে দেখো, যে বলটা কাজ করছিল m ধরো u আমি ধরেছিলাম, তাহলে m u স্কোয়ার বাই আর প্লাস তার সাথে ধরো এটা mgটা এরকম কাজ হবে। সেকেন্ড ইকুয়েশনটা কিন্তু হবে এরকম, ঠিক আছে। এবার সেকেন্ড ইকুয়েশনটা যেটা তোমাদের এলো এটা থেকেও তোমাদের যদি কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে তখন সেক্ষেত্রে তোমরা ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ করে একটা ধরো কোশ্চেন এরকম ম্যাথামেটিক্যাল প্রবলেম দিল তখন কিন্তু তোমরা করতে পারবে। এছাড়া কিন্তু মানে যদি বলো যে v1 যেটা মানে হচ্ছে তোমাদের এইখানে নিচের দিকে ইউ যেটাকে আমি বলছি নিচের দিকে, ওপর দিকে কি এটাকে আমি ভি ধরেছি আর নিচের দিকের এই পোর্শনটা কি ইউ, যেটা এই ইউটা কিন্তু তোমাদের নর্মালি মনে রাখবে যেটা হয় কি গতিশক্তি হ্রাসের জন্য একটা কন্ডিশন হয় তোমাদের। সেই কন্ডিশনটা ধরো আমি যদি বলি যে প্রথম যদি ক্ষেত্রটায় একটা গতিশক্তির যদি চেঞ্জের ব্যাপারটা আমি উল্লেখ করি তাহলে গতিশক্তি যখন চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে চেঞ্জের মানটা মানে প্রথম ক্ষেত্রে ধরো ছিল হাফ এম ইউ স্কোয়ার, মানে গতিশক্তি হ্রাসের ব্যাপারটা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ প্রথম বিন্দুতে যা ছিল এই বিন্দুতে আর বি বিন্দুতে যা হলো এটা ধরো হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এটা যদি বলি তাহলে এটার জন্য কী হবে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে এটা কি হাফ এম, এখানে দেখো অ্যাকচুয়ালি ভি স্কোয়ার মানে এটাকে আমি অ্যাপ্রক্স ধরো ভ্যালুতে একটা ক্যালকুলেট করছি মানে কতটা পরিমাণ ধরো বৃদ্ধি পাচ্ছে, মানে অ্যাকচুয়ালি হাইটটা কত নিচের থেকে উপরের দিকে টোটাল যেটা হাইট এই যে হাইটটা এটা কিন্তু 2r হাইট, ঠিক আছে। তা 2r হাইটটার জন্য এখানে ক্যালকুলেশনটা কীরকম হবে দেখো ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার মাইনাস 2gr, এখানে কন্ডিশনটার জন্য এখানে কন্ডিশন প্রথমে আছে যদি বলো নিচের থেকে উপরের দিকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান কী হবে 2g ধরো এইখানে দেখো এই যে জায়গায় কিন্তু আমি এখানে একটা জিনিস বসাতে পারি মানে mg এখানে যে গতিশক্তিটা কি এখানে যে পরিবর্তনটা হচ্ছে ধরো পরিবর্তনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে যে ব্যাপারটা এবার এটাই ধরো আমি ক্যালকুলেট করে তোমাদেরকে বললাম mg যেটা h, ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে তোমাদের mg ইন্টু h এর জায়গায় কী হয়ে যাচ্ছে তোমাদের 2r হয়ে যাচ্ছে, ঠিক আছে। mg এটা mg ইন্টু এখানে স্থিতিশক্তি
আর ব্যাপারটা যেটা সেটা কিন্তু mg ইন্টু 2r, মানে এইটা পরিমাণ স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার জন্য কী হবে তোমাদের কিন্তু প্রত্যেক ক্ষেত্র থেকে উড়ে যাবে। তাহলে এইখানে দেখো কন্ডিশনটা আসছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান দেখো আসছে 2gr। ঠিক আছে, তাহলে এইখানটাতে যদি বলো যে ইউ স্কোয়ার সমান কী হবে ভি স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে 2 একটা গুণ হয়ে যাচ্ছে ইন্টু 2টা, তাহলে এটা হয়ে যাচ্ছে 4gr। এখানে দেখো হাফ আছে নিচে, ওই জন্য কিন্তু এখানে গুণটা হয়ে যাচ্ছে। তাহলে ইউ স্কোয়ার সমান কী হয়ে যাবে, ভি এর জায়গায় দেখো কিছুক্ষণ আগে গেল √8g তার হোল স্কোয়ার প্লাস 4gr। তাহলে এখানে হচ্ছে 4gr, তেমন হচ্ছে এখানে gr বললাম, তো এখানে 4gr, তেমন হচ্ছে 5gr, তাহলে স্কোয়ার সমান হলো 5gr। এটা হচ্ছে ইউ স্কোয়ার সমান, তাহলে সমান হলো √5gr বা √5rg যাই বলতে পারো। তাহলে এটাই হবে কি যে u1-এর মানে ইউ যেটা বলতে পারো ইউটার সর্বনিম্ন বেগ, মানে এ বিন্দুতে সর্বনিম্ন বেগ, এটা কি হবে √5gr। ঠিক আছে, এবার যেটা ওখানে গতিশক্তি যেটা তোমাদের চেঞ্জ হলো ওটাই কিন্তু তোমাদের এখানে স্থিতিশক্তিটা যেটা বৃদ্ধি পাচ্ছে mg ইন্টু 2r করলাম, মানে এই যে স্থিতিশক্তিটা বৃদ্ধি পেলো এটা গতিবেগটা মানে কমে যাওয়ার দরুন কিন্তু গতিশক্তিটার যে হ্রাসটা হচ্ছে ওই হ্রাসটার সঙ্গে কিন্তু সমান হবে, যে কারণে আমি mg ইন্টু ওই এইচ আর এই জিনিসটাকে সমান করতে পেলাম। ঠিক আছে, তো তোমাদের এত দূরই থাকুক। এবার নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ওই সংঘর্ষটা নিয়ে আলোচনা করব, সংঘর্ষের যে টপিকটা আছে ওটা নিয়ে।